গত ক্লাসে আমি ভেক্টরটা স্টার্ট করেছিলাম। আজকে ভেক্টর সম্পর্কে যে বিস্তারিত আলোচনা সেটা আমরা কমপ্লিট করব। ভেক্টর চ্যাপ্টারটা নিজেই অত্যন্ত ভাস্ট এবং বলতে পারিস বিস্তৃত একটা চ্যাপ্টার, যেটাকে একটা দুটো ক্লাসে কভার করা সত্যিই খুব ডিফিকাল্ট। তবে এই চ্যাপ্টারটার মধ্যে যে কনসেপ্টস গুলো রয়েছে এবং এ সম্পর্কিত যেগুলো আর কি ফিজিক্সের নেক্সট চ্যাপ্টার গুলো লাগবে, সেই কনসেপ্টস গুলো আগে আমি ক্লিয়ার করব। যেমন আগের দিন ভেক্টরের ডিরেকশন কি, তার ভ্যালু কি, তাই না, এ সম্পর্কিত আমি কিছুটা আলোচনা করেছিলাম। এবং আজকের ক্লাস যেটা হবে সেটা একদম ভেক্টরের কিছু জিনিস যেগুলো না বললেই নয়, সেই সমস্ত জিনিস দিয়ে আমি স্টার্ট করছি। সর্বপ্রথম আমি যদি একটা ভেক্টর ড্র করি, দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের দেখ ডিরেকশন সেম, ডিরেকশন বা অভিমুখ এই দুটোই কিন্তু সেম। আচ্ছা, কেউ একজন রেসপন্স করবে? আমি যে লাস্ট বারের মতো চেক করে নিচ্ছি তোদের সাউন্ড আমি শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। দেখো, এখানে ভেক্টরের ডিরেকশন হচ্ছে ইম্পর্টেন্ট এবং এখানে দেখো ডিরেকশন দুটো সেম, ডিরেকশন সেম। এবং এই ভেক্টরের যে অ্যারোটা ডিনোট করছে, অ্যারোটা একটা সাইজে বড় একটা সাইজে ছোট। এখান থেকে আমি বুঝবো এই ভেক্টরটার যে নিউমেরিক্যাল ভ্যালু এটা কিন্তু বড়, যাকে আমরা আগের দিন ম্যাগনিটিউড বলেছিলাম। এর বাংলা হচ্ছে মান, ঠিক আছে, মান। এর মান হচ্ছে বড়, এর মান হচ্ছে ছোট, এবং ডিরেকশন দুটোরই কি আছে, সেম আছে। এই জিনিসটাই আমরা যদি এইভাবে আঁকি তাহলে কিন্তু বোঝাবে এই ভেক্টর দুটো ডিরেকশন সেম কিন্তু ম্যাগনিটিউড দুটো আলাদা। এটা যদি ভেক্টর এ বলি, এটা যদি ভেক্টর বি বলি, হয়ে যাবে ভেক্টর এ ইজ গ্রেটার দেন ভেক্টর বি। বল, ক্লিয়ার হয়েছে এতটা? হ্যাঁ। ওকে, ধরো আমি এরকম বললাম যে ভেক্টর, তাহলে আমাদের আগের দিন থেকে যেটা বলছি, ম্যাগনিটিউড মানে স্কেলার আর ভেক্টরের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? আগের দিনই বলেছি, স্কেলার কোয়ান্টিটি হলে শুধুমাত্র মান থাকবে, কোনো অভিমুখের ব্যাপার নেই। এবং মনে রাখতে হবে এটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রিক নিয়ম মেনে চলবে। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে সর্বপ্রথম ম্যাগনিটিউড থাকবে, এর ডিরেকশন থাকবে, এবং ভেক্টর অ্যাডিশন নিয়ম মেনে চলবে। এইবার ভেক্টর অ্যাডিশন নিয়ম কি আর অ্যালজেব্রিক নিয়ম কি, এটা একটুখানি আমরা বলবো। সবার প্রথমে অ্যালজেব্রিক নিয়ম আমরা ছোট থেকে পড়ে আসছি। সাপোজ ধরো এদিকে 3 নিউটন, সাপোজ ধরো এদিকে 3 মিটার গেলাম, এদিকে 4 মিটার গেলাম, তাহলে এটা যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে এটা 3 + 4, দ্যাট মিনস 7 মিটার হয়ে যাবে। কিন্তু এটা যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তখন কিন্তু এক্স্যাক্টলি এটা 7 হবে না, আরো অন্য উত্তর আসবে। এবার এই যে স্কেলার আর ভেক্টরের মধ্যে কথাটা আমরা বলছি, তো এটা বের করব কি করে, রাইট? আজকে আমরা সেই সমস্ত রুল সম্পর্কেই পড়বো যে স্কেলার ভেক্টর কোয়ান্টিটি মধ্যে ডিফারেন্সটা কোথায়। দেখো, আমরা ভেক্টর কোয়ান্টিটি যদি হয়, যদি কোনো ভেক্টর কোয়ান্টিটি হয়, সাপোজ ধরো এদিকে 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো এবং এদিকে 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলো, তাহলে এদের রেজাল্টেন্ট আগের দিন আমি শিখিয়েছিলাম কি হবে, এর যে শেষ আর এর যে শুরু এই বরাবর হবে। এবং এর ফর্মুলা বলেছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তো এটার আমরা এবার ভ্যালু বের করা শিখবো। সাপোজ ধরো তোমাকে এরকম দিয়ে দেবে যে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ধরো 60 ডিগ্রি বলে দিবে। মানে এই যে এই ভেক্টরটা এই ভেক্টরটা এরকম আছে, ধরো এইখানে একটা ভেক্টর আছে এবং
এবং এখানে একটা ভেক্টর আছে, তাদের মধ্যে কোণ আমি বলেছিলাম, তাদের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এদের মধ্যে যে রেজাল্টেন্ট হবে, রেজাল্টেন্টের ভ্যালু কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখানে a এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? ধরো 3 নিউটন, আর b এর ভ্যালু দিয়ে দিয়েছে 4 নিউটন। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু cos 60 ডিগ্রি। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে হয়ে গেছে 3 3 9, 4 4 16, 4 3 12, 12 2 24 ইন্টু cos 60 ভ্যালু হচ্ছে হাফ। এগুলো রান্না করিয়েছে, তোমাদের এগুলো পুরো প্রপার মুখস্থ রাখতে হবে। তাহলে √25 প্লাস 12, দ্যাট মিনস হয়ে গেল 37। এরকমই উত্তর হবে, কোনো অসুবিধা নেই। এটা হয়ে যাবে 37 নিউটন, অবশ্যই রুট 37 নিউটন। ক্যালকুলেশন বোঝা গেছে না যায়নি? এইবার আমরা কত রকমের ভেক্টর হয় সে সম্পর্কে একটু দেখে নেবো বা জেনে নেবো, ভেক্টরের টাইপ। না ওটা লিখে নি। ওকে, অঙ্কিতের পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। বাহ, চলো লিখে নাও। বাংলা মিডিয়ামটা এই কটা দিন খুব অসুবিধা হচ্ছে ক্লাস করাতে। সকালে স্কুল দিয়ে দিয়ে এমন হয়ে যাচ্ছে। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। ওকে, হেডিং দাও টাইপস অফ ভেক্টরস। তোমার প্রথম পর্ব আমরা জিরো ভেক্টর। জিরো ভেক্টর কাকে বলবো? ম্যাগনিটিউড জিরো হবে। যে ভেক্টরের ম্যাগনিটিউডটা জিরো তাকে কি বলি? জিরো ভেক্টর। নাম্বার 2, ইউনিট ভেক্টর। এতক্ষণে তোমরা আইডিয়াই পেয়ে গেছিস, ম্যাগনিটিউড ইকুয়াল টু 1। নাম্বার 3, কো ইনিশিয়াল ভেক্টর। লাবণ্য ক্লাসে আছে? ঠিক আছে। কো ইনিশিয়াল ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর কাকে বলবো? যখন দেখ, আমরা আমরা ছোটবেলা থেকেই কো ইনিশিয়াল পয়েন্ট পড়ছি। যখন দুটো ভেক্টর এরা একটা পয়েন্ট থেকে শুরু হয়ে দুদিকে এগোবে, এই ধরনের ভেক্টরকে বলবো কো ইনিশিয়াল পয়েন্ট। অর্থাৎ সমবিন্দু সরলরেখা হয় না, সেরকম ব্যাপার। হয়েছে নোট ডাউন এটা? হ্যাঁ। 4 নম্বর, কো লিনিয়ার। যখন একই প্যারালাল লাইনের ওপর মোর দেন ওয়ান ভেক্টর থাকবে, লিখে রাখো, 2 or more vectors lying on the same parallel line. লিখে নাও। তারপর হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলবো? সমান, সমান। two or more vectors with same number one value, নাম্বার 2 হচ্ছে ডিরেকশন। এক্ষেত্রে ভ্যালুটা সেম হলেই হবে না, ভ্যালু ডিরেকশন দুটোই সেম হতে হবে, তবে তাদেরকে বলবে ইকুয়াল ভেক্টর।
ঠিক আছে। নেক্সট, নেগেটিভ ভেক্টর। নেগেটিভ মানে কি? যে ভ্যালুটা আমি ধরবো সেটা এক্স্যাক্টলি অপোজিট হবে। দেখো, ভেক্টর উইথ সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশন। মানে ধরো এদিকে একটা 5 নিউটনের ফোর্স কাজ করছে, একটি উল্টো দিকেও যদি 5 নিউটনের ফোর্স অ্যাপ্লাই হয়, তখন এদেরকে বলবে একে অপরের নেগেটিভ ভেক্টরস। চলো নোট ডাউন করো। হয়ে গেছে। এরপর বলছি নেগেটিভ ভেক্টরটা একবার বলে দাও তো। নেগেটিভ ভেক্টর মানে কি বলতো? যে ভেক্টরের ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু দুটো ঠিক একটা অপরটার অপোজিট হবে, মানে ঠিক উল্টো দিকে কাজ করবে। মানে ধর উপরের দিকে একটা বল ছুড়লি, যখন উপরের দিকে উঠছে তখন ধর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ঠিক তার উল্টো দিকে যখন নামবে ফোর্সটা ঠিক অপোজিট হবে, তাহলে হ্যাঁ, হয়ে গেল ওটা আগেরটা নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর মানে ভ্যালুটা সেম থাকবে কিন্তু ডিরেকশনটা ঠিক উল্টো হবে। ঠিক আছে। ম্যাগনেটিকও সেম থাকবে না, আলাদা আলাদা? ম্যাগনিটিউড সেম থাকবে, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, মানে একটা যদি 7 নিউটন হয়, উল্টো দিকেটা 5 নিউটন হয়, তাদেরকে নেগেটিভ ভেক্টর বলতে পারবো না। নেগেটিভ হ্যাঁ, ভেক্টর বললেই তোকে ধরে নিতে হবে যে দুটো ভ্যালু ভ্যালুটাও সেম। সেম, হ্যাঁ ভ্যালু সেম, আর ডিরেকশনটা উল্টো। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা পড়বো, নাম্বার 7, কোপ্ল্যানার। কোপ্ল্যানার ভেক্টর। এই কোপ্ল্যানার ভেক্টরটা বোঝার আগে তোকে যেটা বুঝতে হবে প্লেন জিনিসটা কি। প্লেন মানে তোর একটা খাতা কল্পনা কর, তোর একটা পেজ, সেটা একটা প্লেনকে নির্ধারণ করে, অথবা তোর ঘরের যে মেঝে ওটা একটা প্লেনকে নির্দেশ করে। অর্থাৎ যে কোনো দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, ধর এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এর মাঝখানে যে এরিয়াটা শেয়ার করবে তার ফলে যে জায়গাটা তৈরি হবে তাকেই বলা হবে একটা প্লেন। প্লেন কি সবসময় এরকম হবে? এরকম কোনো ব্যাপার নেই। একটা ওয়াই অ্যাক্সিস, সরি একটা জেড অ্যাক্সিস, আর একটা ধরো এক্স অ্যাক্সিস, এদের মাঝখানে যে জায়গাটা শেয়ার করবে এটাকেও আমি প্লেন বলতে পারি। প্লেন মানে হচ্ছে তোমার খাতাটাকে নাও, ঠিক আছে, সেই খাতাটা যে এরিয়াটা মাঝখানটা দেখাবে সেটাকে প্লেন বলে আমরা চিনি। তাহলে কোপ্ল্যানার ভেক্টর কাকে বলবো? যে ভেক্টর গুলো একটা প্লেনে থাকবে, সাপোজ ধরো এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করছে, এদিক দিয়ে একটা ভেক্টর কাজ করছে, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, সবকটাই একে অপরের কোপ্ল্যানার হবে, কারণ এরা একই প্লেনের উপর কাজ করছে। বল বুঝতে পেরেছিস না পারিস? হ্যাঁ, বল, অসুবিধা থাকলে বল। ওকে, তোদেরকে একটা কথা বলে রাখি, আপাতত ক্লাস 11 বল, 12 বল, জয়েন্টের সিলেবাস বল, যে কোনো জায়গায় তোরা দুটো কোয়ান্টিটি নিয়ে পড়ছিস, তো তোদেরকে কেউ যাতে না ঘাবড়াতে পারে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে স্কেলার, নাম্বার 2 হচ্ছে ভেক্টর, আর একটা পাওয়া যায় টেন্সর।
টেন্সার কোয়ান্টিটি। টেন্সার কোয়ান্টিটি তোদের সিলেবাসে নেই, আমি এখান সম্পর্কে আলোচনাও করব না। লাইক ইলেকট্রিক কারেন্ট তোরা পড়েছিস না, ওটা স্কেলার ভেক্টর কোনোটাই ধরা হয় না, অ্যাকচুয়ালি ওটা টেন্সার কোয়ান্টিটি। ফর দ্য সেক অফ দ্য সিলেবাস 11-12 জয়েন্ট এন্ট্রান্স আমরা কারেন্ট ইলেকট্রিসিটিকে স্কেলার কোয়ান্টিটি হিসেবে ধরি, কিন্তু অ্যাকচুয়াল যদি দেখি সেটা টেন্সার কোয়ান্টিটি, যেটা সম্পর্কে আমাদের কোনো কোনো জায়গায় আলোচনা তোরা পাবি না, কিন্তু তাও একটু বলে রাখলাম যে কখনো যেন না ধর কেউ বললো পাকামো করতে গিয়ে, আরে তুই টেন্সার কোয়ান্টিটি সম্পর্কে জানিস না, তখন জানিস সেটা তোর তোর যে নতুন যাতে না লাগে সেই জন্য আমি বলে রাখলাম টেন্সার নামে একটা স্পেশাল টাইপ অফ কোয়ান্টিটি পাওয়া যায়, কিন্তু এখন আপাতত তোদের স্কেলার ভেক্টরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এবং ইলেকট্রিক কারেন্ট অ্যাকচুয়ালি টেন্সার কোয়ান্টিটির আন্ডারে যায়, কিন্তু আমরা এখন সিলেবাসে আমরা স্কেলার কোয়ান্টিটি হিসেবে পড়বো সব জায়গায়, মানে 11-12 জয়েন্ট এন্ট্রান্স 9-10 সব জায়গায় ওটার উপরেই নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা এইবার ভেক্টর কোয়ান্টিটি, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর কোয়ান্টিটি। অ্যারো দিয়ে ডিনোট, এই যে বডিটা আছে বডিটা ডিনোট করে ম্যাগনিটিউডকে, আর এই যে অ্যারোটা এটা ডিনোট করে ডিরেকশনকে। অর্থাৎ যার বডিটা বেশি হবে তার ম্যাগনিটিউড বেশি হবে। লাইক একটা ভেক্টর আছে এরকম, আর একটা ভেক্টর আছে এরকম, এটার বডিটা লম্বা তার মানে হচ্ছে এর ভ্যালুটাও বেশি। এখানে অ্যারোটা এদিকে আছে, দ্যাট মিনস কি বোঝাবে, ডিরেকশনটা ওইদিকে। তাহলে এর যে অ্যারো অর্থাৎ হেড, হেড পোর্শন ডিনোট করে ভেক্টরের ডিরেকশনকে, বডি পোর্শন ডিনোট করে ভেক্টরের ম্যাগনিটিউডকে। এবার একটা ভেক্টর কোয়ান্টিটিকে আগের দিন আমি বলেছি এ ভেক্টরের মড নিলে যেটা পাবো সেটা কি বোঝায়, ম্যাগনিটিউডকে। রাইট, আচ্ছা এবার আমরা যে ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টরের একটা ইউজ আমরা দেখবো। আমরা যেখানে ইউনিট ভেক্টর ইউজ করি দ্যাট মিনস ওর ম্যাগনিটিউড 1, তার মানে হচ্ছে ওর একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে, কারেক্ট? ম্যাগনিটিউড 1 কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে ডিরেকশন লাগবে, তাহলে যেখানে যেখানে ইউনিট ভেক্টর ইউজ করব সেখানে আমরা ডিরেকশন বোঝাবো। দেখ তোরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস নিয়ে পড়াশোনা অলরেডি করেছিস। ধর আমি এটা ওয়াই ধরলাম, এটা জেড ধরলাম, জেনারেলি ধরা হয় এদিকটা এক্স, এদিকটা জেড, এদিকটা ওয়াই। চল ঠিক আছে, আমার মানে সুবিধার্থে আমি যেমন খুশি ধরতে পারি, কোনো অসুবিধা নেই। এবং এক্ষেত্রে আমি এক্স অ্যাক্সিস বরাবর যে ডিরেকশনটা নেব তাকে আই ক্যাপ হিসাবে ডিনোট করব, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিরেকশনকে আমি জে ক্যাপ হিসেবে ডিনোট করব, আর জেড অ্যাক্সিস বরাবর ডিরেকশনকে কে ক্যাপ হিসেবে ডিনোট করব। অর্থাৎ আই ক্যাপ থাকা মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কে ক্যাপ মানে তোকে বুঝে নিতে হবে ওটা জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে। যেমন ধর আমি যদি বলি একটা ফোর্স 5 নিউটন অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ আমি যদি একটা গ্রাফ আঁকতে চাই এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3 4 5, এই যে ভ্যালুটা পেলাম এখানে যে ভ্যালুটা বোঝাবে একে বোঝাবে 5 নিউটন অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার এইটাকে আমি এত বড় কথাটা না লিখে এটাকে আমি লিখবো 5 আই ক্যাপ, ব্যাস ঝামেলা শেষ। আই ক্যাপ বোঝালেই তোকে বুঝে নিতে হবে যে এটা কাকে ডিনোট করছে, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুটা। আমি যদি 5 জে ক্যাপ লিখতাম তাকে বুঝে নিতে হতো তোকে ওয়াই অ্যাক্সিস বরাবর ওটা ডিনোট করছে। 5 কে ক্যাপ লিখলে বুঝে যেতে হবে ওটা জেড অ্যাক্সিস বরাবর ডিনোট করছে। এনি ডাউট?
না, নেই। এটা কিন্তু তোমারটা লিখে নিও। নোট ডাউন কর, সব নোট ডাউন করতে করতে চল, প্রত্যেকটা স্যার জিনিস এখানটা কাজে লাগে। একবার বলে দিন। আচ্ছা, আমার কাছে বক্তব্য হচ্ছে যখনই আমি লিখবো ক্যাপ দিয়ে, ধর লিখলাম 10 কে ক্যাপ, কে ক্যাপ মানেই বোঝাবে ওটা জেড অক্ষ বরাবর 10 ঘর যাচ্ছে। ঠিক আছে, এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস করিয়েছি না, তোরা কোঅর্ডিনেট জিওমেট্রি করেছিস, অর্থাৎ গ্রাফ পেপারে প্লটিং, কি লিখতিস 3,4 এরম লিখতিস তো, দিয়ে কি করতিস, এক্স অ্যাক্সিস বরাবর 3 অক্ষর গেল, ওয়াই অ্যাক্সিস বরাবর 4 অক্ষর গেল। এটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করবো ভেক্টর ফর্মে, একে লিখবো 3i ক্যাপ, 4j ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাবে না ওয়াই অক্ষ বরাবর যাবে, সেটা আমরা ডিনোট করবো এইভাবে। অর্থাৎ এটা নোট ডাউন হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ভেক্টর এ ইকুয়াল টু মড অফ ভেক্টর এ ইন্টু এ ক্যাপ, মানে একটা ডিরেকশন বোঝাচ্ছে, মানে ম্যাগনিটিউড, এটা কাকে বোঝায়, ডিরেকশনকে। ম্যাগনিটিউড করে ডিরেকশন এটা। এবার আমি যদি শুধু এই ক্যাপের ভ্যালু বের করতে চাই, অর্থাৎ যে কোনো ক্যাপ অর্থাৎ কি ভালো করে বুঝবি, ডিরেকশন ভেক্টরটা অর্থাৎ ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে এটাকে নিচে নিয়ে চলে আসবো। মানে যে কোনো ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে কি পেয়ে যাব, তার ডিরেকশন পেয়ে যাব, অনলি ডিরেকশন ভেক্টরটা। অথবা উল্টোটা, শুধু ম্যাগনিটিউড যদি বের করতে চাই, ভেক্টরের সাথে আই ক্যাপ বা জে ক্যাপ বা কে ক্যাপ এই ভ্যালুটাকে ডিভাইড করে দিলেই আমি কি পেয়ে যাব, ভেক্টর এ পেয়ে যাব। নোট ডাউন কর। তাহলে এখানে এ ক্যাপ কাকে নির্দেশ করছে, এ ক্যাপ কাকে নির্দেশ করছে, ম্যাগনিটিউড, ডাইরেকশন। আর আমি যদি অন্যভাবে বলি, এটা কি নির্দেশ করছে, ইউনিট ভেক্টর। কেন, কারণ দেখে ম্যাগনিটিউড 1, এর আগে কিছু নেই, মানে 1 দিয়ে মাল্টিপ্লাই আছে, এর ম্যাগনিটিউড 1, শুধু ডিরেকশন পাচ্ছে, ওই জন্য বলা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কোথায় ইউজ করবো, যেখানে ডিরেকশন বোঝানোর কথা হবে সেখানে বুঝবো। এবার একটা গ্রাফ আমি আঁকছি, 1 2 3 4 এরকম। আমি এই পয়েন্টটাকে নিলাম, এই পয়েন্টটা দেখ, এক ঘর দু ঘর এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছিস, দু ঘর ওয়াই অ্যাক্সিস যাচ্ছিস, দ্যাট মিনস তোকে বুঝে নিতে হবে দু ঘর এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছিস মানে আই ক্যাপ, প্লাস দু ঘর ওয়াই অক্ষ বরাবর যাচ্ছিস মানে জে ক্যাপ। এটা রিপ্রেজেন্টেশন ভেক্টর ফর্মে কি হবে, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। যদি এই পয়েন্টটাকে আমি ডিনোট করতে চাই, এক্স অ্যাক্সিস বরাবর এক ঘর দু ঘর তিন ঘর গেছি, তাহলে হবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। বল ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? হ্যাঁ ওকে, এইবার আমাদের ভেক্টরের রেজাল্টেন্ট বের করা যে ফর্মুলাটা শিখিয়েছি, সেই ফর্মুলাটা দিয়ে দেখের ভ্যালু বের করা শিখবো। ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দেখি আগে কে করতে পারে, কে করতে পারে দেখি, 2 মিনিট টাইম দিলাম, কর।
কারো হয়ে গেলে বলবি হয়ে গেছে। হলো? কার কার হলো? দেখ, যখন একটা ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করছিস, টু আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর গেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর গেছে। দ্যাট মিনস সাপোজ ভেক্টরটা এখানে পেলি, দ্যাট মিনস এই বরাবর গেছে 2 আই ক্যাপ, এই বরাবর গেছে কত? 3 জে ক্যাপ। তাহলে এদের ম্যাগনিটিউড মানে কি? দুটোকে অ্যাড করেছে মানে দেখ ভেক্টর সাম করেছে। দ্যাট মিনস এই বরাবর ভেক্টরটা যেটা জয়েন করলে পাবি সেটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। অতএব এদের ভ্যালু পাবো সেই একই ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এ স্কোয়ার কত? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 cos থিটা মানে হয়ে গেল cos 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি নিলাম? গ্রাফ পেপার বরাবর স্ট্রেট লাইন এসে উপরের দিকে উঠেছে, দ্যাট মিনস অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি হবেই হবে। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর 9 হচ্ছে 25। আর এখানে cos 90 ভ্যালু 0, দ্যাট মিনস পুরোটা কত হয়ে গেল 0, দ্যাট মিনস রুট 25 মানে 5। এই ভেক্টরটা যেটা পেলাম এর ম্যাগনিটিউড হচ্ছে 5 নিয়ে 5। এবার আই ক্যাপ হবে না জে ক্যাপ হবে না কে ক্যাপ হবে আমরা কিন্তু কিচ্ছু জানি। ম্যাগনিটিউড বের করতে বলেছিল, ম্যাগনিটিউড তো কত বেরোলো 5। বল বুঝতে পেরেছিস না পারিস না? পেরেছি। হ্যাঁ, কারো যদি পেরেছি। ডাউট থাকে বলবো। লেখ, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ। দশ আসছে। একদম কারেক্ট। কারো যদি না হয় বলবি। আমারও 10 আসছে। একদম ঠিক আছে। এইবার চলো, ফাইন্ড দ্য ভ্যালু of r cap if vector r equal to 8 i cap plus 6 j cap। বল এবার কি করে করবো? তোরা যখনই একটা ভেক্টরের ভ্যালু বের করছিস তার মানে মড অফ ভেক্টরটা কিন্তু বের করছিস। তাহলে আমি যদি এখান থেকে মড অফ ভেক্টর আর বের করতে চাই,
দ্যাট মিনস হয়ে যাবে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। দ্যাট মিনস আনসার পাবো 10। ভালো করে বুঝবি, ভেক্টর আর মানে রেজাল্টেন্ট ভেক্টর যেটা পাচ্ছে এই দুটোর, ঠিক আছে, তার মড ভ্যালু কি পাবো, রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এতখানি ঠিক আছে। এরপর যখনই আমি এর ক্যাপ ভ্যালু অর্থাৎ ইউনিট ভ্যালু ভেক্টর বের করতে যাব, আর ক্যাপ ইকুয়াল টু আমি কি বলেছি, ভেক্টর আর বাই মড অফ ভেক্টর আর। ভেক্টর আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছিল, 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ বাই মড অফ আর ক্যাপ, মডের ভ্যালু কত বেরিয়েছে 10। দ্যাট মিনস ফাইনাল আমি যদি ক্যালকুলেট করি 8/10 আই ক্যাপ। তোরা জানিস যে যেমন অ্যালজেব্রিক অ্যাডিশনের ক্ষেত্রে কি হয়, এটা ডিভিশন প্লাস চিহ্ন দিয়ে এটা ডিভিশন, তো সেই ব্যাপারটাই হচ্ছে 8/10 আই ক্যাপ প্লাস 6/10 জে ক্যাপ। কাটাকুটি করলে করে দিবি, 2 4 8 2 5 10, 2 3 6 2 5 10, না আলটিমেটলি কত পেলাম, 4 আই ক্যাপ বাই 5, একটা হচ্ছে 3 জে ক্যাপ বাই 5। হ্যাঁ, এই হলো আমাদের ভেক্টরের ইউনিট ভেক্টর বের করার নিয়ম, ভেক্টরের ক্যালকুলেশন সবকিছু লিখে নে। তো নোট ডাউন হয়ে গেছে, বলছিস হলো না দা, বলো। আর ক্যাপ ইকুয়ালস টু আর এর ওই উপরে অ্যারো বাই মড অফ আর ক্যাপ, ওইটা কি করে এলো? মড অফ আর ক্যাপ তো তোরা একটুখানি আগেই পড়েছিস, দেখ এই যে ফর্মুলাটা যে শেখালাম, এই যে ক্যাপের বের করার জন্য মেন ভ্যালু বাই মড ভ্যালু বের করতে হয়। মড ভ্যালু বের করা তো তোরা এই মাত্র বললি, এটা রেজাল্টেন্ট কত আসছে, মড অফ আর ক্যাপ রুট ওভার, এই যে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ওই জন্য 10 হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আর কারো কিছু ডাউট আছে, না থাকলে আমি নেক্সট কনসেপ্টের দিকে যাব। এবার ভেক্টরের কিছু রুল আছে, যেমন তোরা কমিউটেটিভ রুল পড়েছিস, অ্যাসোসিয়েটিভ ল পড়েছিস, ডিস্ট্রিবিউটিভ ল পড়েছিস, এখানেও কিন্তু এসব জিনিসগুলো ফলো হয়, ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু এসব জিনিসগুলো ফলো হয়। কমিউটেটিভ ল মানে কি, আহ আমার কাছে কথা হচ্ছে যে দুটো ভেক্টর আছে, ধর ভেক্টর এ এন্ড ভেক্টর বি, এই দুটোর মধ্যে তোকে যদি বলতে হয় যে আহ বলো ভেক্টর এ প্লাস ভেক্টর বি, তোদের কি মনে হয় সেম। সেমই হবে? কারণ আমি কি বলছি এখানে ভালো করে বোঝ, যে এরা প্রত্যেকে ভেক্টর অ্যাডিশন বল, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন বিশেষ করে এরা কমিউটেটিভ ল ফলো করে। অ্যাসোসিয়েটিভ লটা কিরকম জিনিস, ধর ভেক্টর এ নিয়েছিস প্লাস ভেক্টর বি নিয়েছিস প্লাস ভেক্টর সি নিয়েছিস, এদিকেও সেম জিনিসই নিয়েছিস,
দাঁড়া, একটা ফোন আসছে, হ্যাঁ ধর একটু। হ্যালো, শোনা যাচ্ছে? ওকে, চলো। তাহলে আমি বলতে চাইছি, ধরো এ প্লাস বি প্লাস সি তোমাকে করতে হবে ভেক্টর অ্যাডিশনে। তুমি ভেক্টর বি আর সি এর অ্যাডিশন করার পর তারপর ভেক্টর এ কে করো, যে রেজাল্ট পাবে। তোমার যদি ইচ্ছা হয় এ আর বি আগে করে নাও, করে নেওয়ার পরে রেজাল্টেন্টের সাথে সি অ্যাড করো, তাহলেও একই পাবে। কি বললাম বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার হয়েছে? আর একটা আছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল যেখানে আমাদের বলা হচ্ছে ভেক্টর এ ইন্টু ধরো ভেক্টর বি প্লাস ভেক্টর সি। এখানে যেটা হচ্ছে, এই যে আমরা যেমন অ্যালজেব্রিক নিয়মে 2 × a + b করলে 2a + 2b লিখি না, সেম জিনিস এখানেও করতে পারবো। ভেক্টর এ তার সাথে ভেক্টর বি প্লাস a × c, এটা কিন্তু করতে পারবো। এই নিয়মগুলো এখানেও কিন্তু এক্স্যাক্টলি ভ্যালিড আছে। কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে পার্টিকুলারলি অ্যালজেব্রিক নিয়মই, এই সরি ভেক্টর ল অফ অ্যাডিশন, ওই যে প্যারালোগ্রাম ল আর হচ্ছে ট্রায়াঙ্গুলার ল, অর্থাৎ ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র শিখিয়েছি, ওই দুটো নিয়মেই তোমাকে করতে হবে। বাকি তুমি এখানে অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এই তিনটেই মানে কাজে লাগাতে পারবে। মানে এর সাথে বি অ্যাড করলেও যা হবে, বি এর সাথে অ্যাড করলেও তাই হবে। সেকেন্ড, এ এর সাথে বি অ্যাড করে সি অ্যাড করলে যেটা হবে, আবার বি এর সাথে সি এর রেজাল্টেন্ট যেটা পাবে তার সাথে এ অ্যাড করলে একই পাবে। আবার ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে, ওই যে এ বি প্লাস এসি ওরকম ভাবে ভেঙে ভেঙেও আমি করাতে পারবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? হুম, কারো কোথাও ডাউট আছে? না। Okay, চলো। এইবার আমাদের যেটা আছে, জেনারেলি আমরা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল তো আগের ক্লাসেই আমরা পড়েছি, তো অ্যাঙ্গেল সম্বন্ধে বেশি কিছু বলছি না, ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের অলরেডি কভার আপ হয়ে গেছে। শুধু এখানে যেটা মনে রাখতে হবে তোমাকে, ভেক্টরের অ্যাঙ্গেল বলতে তাদের ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল। অর্থাৎ যদি একটা ভেক্টর এরকম নিই, একটা ভেক্টর এরকম নিই, দেখো এই দুটো যে ডিরেকশন, অর্থাৎ ভেক্টরটাকে আমি যদি এক্সটেন্ড করি, এই দুটোর ডিরেকশন যেদিকে যাচ্ছে সেইটার মাঝখানের অ্যাঙ্গেল হবে একটা দুটো অ্যাঙ্গেল। যদি একটা ভেক্টর এরম থাকে, একটা ভেক্টর এরম থাকে, সেক্ষেত্রেও ভেক্টর দুটো সাইডকে বার করব, ঠিক আছে? তারপর এই যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে এদের মধ্যবর্তীকার অ্যাঙ্গেল। একটা যদি ভেক্টর এরকম থাকে, একটা ভেক্টর এরকম থাকে, তাহলে কি বলেছিলাম, এই দুটোকেও আমি এক্সটেন্ড করব, তার ফলে এখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে এদের মধ্যবর্তীকার অ্যাঙ্গেল।
তিনটে কন্ডিশন বলেছিলাম আগের দিন, আশা করছি তোমাদের মনে আছে। এইবার আমরা পড়বো রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টর বিভাজন। এতক্ষণ আমরা ভেক্টর অ্যাডিশন পড়ে এসেছি, এবার ভেক্টরকে ভাঙবো। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেক্টর অ্যাডিশনের থেকেও ভেক্টর রেজলিউশন সব থেকে বেশি আমাদের কাজে লাগে। ধরো এদিক বরাবর একটা এফ কাজ করছে। আগের বার যেমন আমরা একটা দুটো ভেক্টর জুড়ে একটা রেজাল্টেন্ট পেয়েছিলাম, এবার আমরা ভেক্টরকে ভেঙে দুটো পার্টে ব্রেক করবো। মানে আমি এখন এই টার্মসটা ইউজ করছি, ঠিক আছে? একটা ভেক্টরের দুটো পার্টে ভাঙলাম, একটা দিকের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, মনে রাখবে যে ভেক্টরটাকে ভেঙেছি আর যেদিকে থিটা আছে সেই দিকে হবে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর উল্টো দিকেরটা হয়ে যাবে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই। খুব 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা আরেকবার বলে দাও। একটা ভেক্টরকে যদি আমি দুটো পার্টে ব্রেক করি, তাহলে যেদিকের অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরবো, যেদিকের অ্যাঙ্গেলটাকে থিটা ধরবো সেই দিকে হবে হ্যাঁ। সেই ভেক্টরের কস থিটার ভ্যালু, আর উল্টো দিকে হবে সাইন থিটার ভ্যালু। সাপোজ ধর এদিকে 5 নিউটন ফোর্স কাজ করছে, 5 নিউটন না, এটা ধরো 10 নিউটন সাপোজ। তাহলে তোমাকে যদি বলা হয় এক্স অ্যাক্সিস বরাবর এই ফোর্সটা, মানে ধরো একটা গাড়ি যাচ্ছে, আমি একটা খেলনা গাড়ি তৈরি করেছি, সেই খেলনা গাড়িটাকে এদিক দিয়ে দড়ি দিয়ে 10 নিউটন ফোর্স দিয়ে টানছি, খেলনা গাড়িটাকে 10 নিউটন ফোর্স দিয়ে টানছি। তো টানার সময় দেখো এটা দুটো পার্টে ব্রেক হবে। দেখো ভালো করে বোঝো, খেলনা গাড়িটাকে আমি টানছি এই বরাবর, কিন্তু গাড়িটা কি এই বরাবর যাচ্ছে নাকি রাস্তা দিয়ে সোজা যাচ্ছে বল? সোজা যাচ্ছে। তার মানে এটা কেন হচ্ছে? আমার তো এই বরাবর টানলে এই বরাবর যেত, কারণ হচ্ছে যে কোনো ভেক্টরের দুটো দুটো কম্পোনেন্টে ব্রেক আমরা করতে পারি। এইদিকে আমি থিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো গাড়িটা এদিকে সরছে, এটার সাথে ধরো আমি নিয়ে নিলাম এদিকে ধরো নিয়ে নিলাম আমি 60 ডিগ্রি, আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এই বরাবর যে কম্পোনেন্টটা হবে 10 ইন্টু কস 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এত নিউটন ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে 10 ইন্টু কস 60 ভ্যালু কত? হাফ। আগের দিন রান্না করিয়েছে তোমাদের, হাফ ইন্টু 10 মানে হয়ে গেল 2। দ্যাট মিনস এই বরাবর 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই। ও সরি, হ্যাঁ। তাহলে এই বরাবর কত কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আর এই বরাবর কতটা কাজ হচ্ছে দেখো, এই বরাবর সেমই হবে 10 sin 60 ডিগ্রি। দ্যাট মিনস 10 ইন্টু √3/2, দ্যাট মিনস 2 5s are 10। তাহলে আনসার কত পেলাম? 5√3। তাহলে এই বরাবর 5√3 নিউটন কাজ করছে। আচ্ছা, তোদের মনে একটা প্রশ্ন কাজ করছে, আমি এদিকে 10 নিউটন অ্যাপ্লাই করলে এদিকে 5 নিউটন হচ্ছে, এদিকেও তো 5 নিউটন হওয়ার কথা না? ভেক্টর ওরকম কোনো কাজ করে না, এক্স্যাক্টলি কম্পোনেন্ট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে হাফ হাফ হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, কিন্তু যদি এটা এক্স্যাক্টলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে এদিকেও এক্স্যাক্টলি সেম কম্পোনেন্টে ব্রেক হবে, কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু কম্পোনেন্টের ভ্যালু আপ ডাউন করবে। এবং এখানে তোমাদের মনে রাখতে হবে আর একটা, আমি এখান থেকে কোশ্চেন বলে দিই, এই যে 5√3 হচ্ছে, দেখো আমি তো এখানে রেজাল্টেন্ট দেখতে পাচ্ছি, গাড়িটা এদিকে যাচ্ছে, আমি মানলাম এদিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে, মানে আমি এখানে 10 নিউটন অ্যাপ্লাই করেছি, কিন্তু এদিক বরাবর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যে কারণে গাড়িটা এগোচ্ছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এদিকেও তো 5√3 ছিল, তাহলে গাড়িটা নিশ্চয়ই উপরে ওঠার কথা ছিল, উপরে উঠছে না কেন? গাড়িটার তো উপরের দিকে ওঠারও কথা ছিল, কারণ গাড়িটার তো একটা ওয়েট রয়েছে যাকে বলে এমজি। এই এমজি ফোর্সের সাথে এটা কাট ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা নিচের দিকে ফোর্স উপরের দিকে ফোর্সের সাথে কাট ডাউন হচ্ছে, যে কারণে এই গাড়িটা এদিকে স্ট্রেট ভাবে এগিয়ে যাচ্ছে। বলো ক্লিয়ার হয়েছে না হয়নি? এমজি আছে, ফ্রিকশন কাজ করছে উল্টো দিকে কিছুটা, ঠিক আছে? যদিও ফ্রিকশন ওই 5 নিউটনের অপোজিটে কাজ করবে,
মানে ফ্রিকশন সবসময়, আচ্ছা বলতো এখানে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? যেদিকে মানে যাবে এদিকে। অবজেক্ট তার অপোজিট দিকে। উল্টো দিকে, Exactly, উল্টো দিকে। তার মানে এই দিকে হচ্ছে ফ্রিকশন। হুম। মিউ এফ যেখানে দেবো এটাকে বোঝা যাবে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশনাল ফোর্স এই বরাবর কাজ করবে, যাকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বলে এই বরাবর কাজ করবে। তাহলে এক্স্যাক্টলি এই বরাবর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই হলেও এর অ্যাক্সিলারেশন কি পুরোপুরি 5 নিউটনের জন্য তৈরি হবে? মানে এফ ইকুয়াল টু এম এ যেটা তৈরি হবে, এখানে যে অ্যাক্সিলারেশন তৈরি হবে এটা কি পুরোপুরি 5 নিউটনের জন্য হবে? হবে না, কারণটা কিছুটা তো ফ্রিকশনে খাবে। তো এম এ থেকে কিছুটা কমে যাবে, অ্যাক্সিলারেশন এম এর মতো এক্স্যাক্টলি পাওয়া যাবে না, কারণ ফ্রিকশনে কিছুটা খাবে। আর হ্যাঁ, তোমরা বলতে পারো যদি যদি কখনো বলে দেয় যে দ্য প্লেন ইজ ফ্রিকশনলেস, তখন তুমি বলতে পারো এক্স্যাক্টলি 5 নিউটন ফোর্স এদিকে অ্যাপ্লাই হবে যদি আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। কারো কোথাও অসুবিধা আছে? না। থাকলে বল এখনো। নেই তো? চলো এবার আমি একটু ম্যাথমেটিক্স পার্টে ঢুকছি। মানে ফিজিক্সের ম্যাথমেটিক্স বলতে পারিস, আমার কাজে লাগবে এটা প্রচুর 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 পরিমাণে। তোরা তো কতগুলো ভ্যালু মুখস্থ করছিস, সুজিদা মিউ আবার আগের ডিগ্রি। পেজটা করো, একটুখানি বাকি আছে। ইএমএফ হয়ে গেছে। বুঝছে? হুম। হুম, ভেক্টর এবার মাথায় ঢুকছে। ভেক্টর কি জিনিস? হুম। এই শুরু, ভেক্টরের এই শুরু। ভেক্টর যে বুঝে যাবে, আমি তোকে এটুকু বলতে পারি, যে ভেক্টরের এই ভেতরের গল্পগুলো একবার মাথায় ঢুকিয়ে নিবি, মানে দেখ মুখস্থ জায়গা তো কিছু নেই, বুঝেই গেছিস। যে এই ফিজিক্সের কনসেপ্ট গুলো মাথায় ঢোকাতে পারবি, তার ভাই সারা 11-12 জয়েন্ট এন্ট্রান্স মজা এসে যাবে। ফিজিক্সে মজা এসে যাবে যদি এগুলো বুঝতে পারিস। আর হ্যাঁ, যদি বুঝতে পারিস, আমি যেগুলো বোঝাচ্ছি যে না আমি বুঝতে পারছি, এটা যদি মন থেকে আসে, মানে বোঝার তো কোনো প্যারামিটার নেই যে 5 নিউটন বুঝলি না 5 কেজি বুঝলি। হুম, কতটা বুঝলি এটা নিজেই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, মানে ফিজিক্সের ভাষায় বলতে গেলে। তাহলে তোর যদি মন থেকে মনে হয় যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তাহলে তুই ধরে রাখ থ্রু আউট জার্নিটা অত্যন্ত স্মুথ এবং অত্যন্ত ভালো হবে। কারণ এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্সের চ্যাপ্টার। যার ভেক্টরের আন্ডারস্ট্যান্ডিং, যার ভেক্টরের গ্রিপ যত ভালো, তার ফিজিক্স তত স্ট্রং হয়ে যাবে টাইম বাই টাইম, এটুকু তোকে আমি বলতে পারি। কিছু কিছু এক্সট্রা চ্যাপ্টার রয়েছে যেমন কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ওখানে ভেক্টরের অত ইম্পর্টেন্স থাকে না। বাকি কাইনেমেটিক্স পোর্শন, নিউটনস ল অফ মোশন, ওইগুলো যে জায়গাগুলো আছে ভেক্টর একদম ভরপুর মাত্রায় আছে। মানে ভেক্টর ছাড়া কোনো কোশ্চেন সলভই করতে পারবে না। ঠিক আছে, ক্লাসিক্যাল ফিজিক্সে ভেক্টর হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। চলো এবার তোরা তো ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইগুলো মুখস্থ করেছিস অল। মানে সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু, ট্যান থিটার ভ্যালু সবগুলো পড়েছিস। এছাড়াও তোদেরকে যেটা করতে হবে 120 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে, 120 ডিগ্রির ভ্যালু, এখানে 120 সাবস্টিটিউট কার হয়, 60 ডিগ্রি সাবস্টিটিউট হয়। এখানে মনে রাখবি অল সাইন, ট্যান, কস। সাইন 60-র ভ্যালু কত? √3/2, রাইট? তাহলে এদিকে হ্যাঁ। সাইন 120-র ভ্যালু কত হবে? মোটামুটি √3, মানে √3/2 এর কাছাকাছি আছে। তেমনি যদি কসের ভ্যালু দেখিস, cos 60 ভ্যালু কত? cos 60 হাফ। হাফ। যখনই cos 120 ভ্যালু করবি তখন মাইনাস হাফ চলে আসবে। ঠিক আছে,
এগুলো আমি না হয় একদিন করিয়ে দেবো, ওটা এক্সট্রা করে, আমি এখন এখানে সময় নষ্ট করছি না, আমি ওটা আলাদা করে করাবো বা রানা হয়তো করিয়ে দিই। আমার আজকের ক্লাসের যে টপিক সেটার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ভ্যালুগুলো আনকমন, তেমন একটা ভ্যালুই মনে রাখতে হবে, এটা হবে 90 ডিগ্রি, একটা হবে 37 ডিগ্রি, আর একটা হচ্ছে 53 ডিগ্রি। কি কি মনে রাখবি? 37 ডিগ্রি, 53 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। এই তিনটা অ্যাঙ্গেল দিয়ে যদি কোনো ট্রায়াঙ্গেল তৈরি হয়, এদের মনে রাখবি এদের যে সাইড গুলো হয় 3:4:5 রেশিওতে থাকে। রেশিওটা কত কত বললাম? 3:4:5। আমরা একটা ট্রায়াঙ্গেলের রিলেশন জানি জিওমেট্রি কনসেপ্ট থেকে, যে ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল তার অপোজিটের সাইড হয় সব, মানে অপোজিটের সাইডের সাথে একটা রেশিও আছে। দ্যাট মিনস এটা যদি 90 ডিগ্রি হয়, এর অপোজিট এটাই ম্যাক্সিমাম কোণ, তাহলে এর অপোজিট দিকের সাইডটা সব থেকে বড় হবে, তাহলে এটা 5 ইউনিট হবে। 37 ডিগ্রি কম, দ্যাট মিনস এটা 3 ইউনিট হবে, আর এটা 4 ইউনিট হবে। তাহলে এখান থেকে দেখ, সাইন যদি আমি 37 ডিগ্রির ভ্যালু বের করতে চাই, সাইন থিটার মানে কি বুঝি? সাইন থিটা, সাইন থিটা তোরা ম্যাথসে পড়েছিস। সাইন থিটা মানে কি বুঝি? পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস। হ্যাঁ, হাইট বাই হাইপো। সাইড তো দুটোই, এটাও সাইড এটাও সাইড। কোনটাকে সাইড ধর, পারপেন্ডিকুলার নাকি বেস, কোনটাকে? পারপেন্ডিকুলার মানে হাইট আপন হাইপোটেনিয়াস। তো এখানে দেখ, যদি 37 ডিগ্রি নিস, আমি কি বলেছি? থিটার অপোজিট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে হাইট। থিটার অপোজিট ইকুয়াল টু হাইট। তাহলে 37 এর অপোজিটে কত হচ্ছে? 3 ইউনিট, বাই এখানে হাইপোটেনিয়াস সবসময় 5 ইউনিট, তাহলে 3/5 হয়ে যাবে সাইন 37 ডিগ্রির ভ্যালু। সিমিলারলি যদি আমি বলি সাইন 53 ডিগ্রির ভ্যালু কত, সাইনের সেই পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস, এবার বলেছি যে অ্যাঙ্গেলটা আমি ক্যালকুলেট করি তার অপোজিটে থাকবে হাইট, থিটার অপোজিট সাইডে থাকে হাইট, তাহলে 53 রেসপেক্ট হাইট হচ্ছে 4 ইউনিট, হাইপোটেনিয়াস সবসময় 5ই হবে। তাহলে সাইন 37 এর ভ্যালু হচ্ছে 3/5, সাইন 53 ভ্যালু হচ্ছে 4/5। সিমিলারলি যদি আমি কসের কথা বলি, কস 37 ডিগ্রি, এর ভ্যালু কি হয় আমরা জানি, বেস আপন হাইপোটেনিয়াস। তো তো দেখ, কস 37 ডিগ্রি, তাহলে এই 37 এর অপোজিটে থাকে হাইট, তাহলে আমার লাগবে বেস, তাহলে এটা হয়ে যাবে 4 ইউনিট, 4/5। কস 37 এর ভ্যালু পেলাম 4/5। আর একটা পাবো কস 53 ডিগ্রির ভ্যালু পাবো, সেটাও সেই বেস আপন হাইপো হয়ে যাবে। তাহলে 53 রেসপেক্টে যেটা হয় উল্টো দিকে সেটা হচ্ছে হাইট, তাহলে আমি হাইট কে তো নেবো না কসেতে, তাহলে আমি কাকে নেব? অন্য আরেকটা যেটা পড়ে রয়েছে হাইপোটেনিয়াস বাদে সেইটাকে নেব। তাহলে এটা হয়ে গেল 3 ইউনিট আপন 5। তাহলে কস 37, কস 53 এগুলোর ভ্যালু গুলো একবার তোকে স্ক্যান করে মনে রাখতে হবে মাথায়। নোট ডাউন কর, আমি 2 মিনিটে আসছি। তাহলে শোনো দেখ, বল। সাইন 37 আর কস 53 ভ্যালু তো সেমই হলো তাহলে। সেম 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 সেম, একদম সেম। সাইন আর কসের সম্পর্কটাই তাই। বল সাইন 30 ভ্যালু কত? সাইন 30 হাফ। কস 60 ভ্যালু কত? হাফ। মনে রাখবে একটা রিলেশন আছে, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আর কস 90 মাইনাস থিটা ইকুয়ালস টু ইকুয়াল সাইন। টু সাইন থিটা, অলওয়েজ। ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ। আর কিছু ডাউট আছে? না। নোট ডাউন করো আরামসে। 4:5 রেশিওটা কি করে বসাবো, কি করে বুঝবো যে এটা 5 রেশিও হবে বা 3 ইউনিট হবে 5 ইউনিট? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যেটা সব থেকে বড় অ্যাঙ্গেল তার অপোজিটের সাইডটা বড় হবে, যেটা ছোট অ্যাঙ্গেল তার অপোজিটের সাইডটা ছোট হবে। অ্যাঙ্গেলের অপোজিটের কনসেপ্ট। বুঝলাম না ঠিক। যে অ্যাঙ্গেলটা বড় হবে তার অপোজিটের সাইডটাও বড় হবে।
ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল থাকে তো, হ্যাঁ, যে অ্যাঙ্গেলটা বড় হবে তার অপোজিটের সাইডটাও বড় হবে। আচ্ছা বুঝতে পেরেছি। মানে মানে ধর এখানে এটা একটা ট্রায়াঙ্গেল ইমাজিন কর, এটা তো 90 ডিগ্রি, এটাই তো ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, তাহলে 90 ডিগ্রি অপোজিটে থাকবে সব থেকে বড় সাইডটা মানে 5। যদি এখানে 37 ডিগ্রি থাকে, 37 ডিগ্রির অপোজিটে থাকবে এই 3 সাইডটা, কারণ এটা সব থেকে ছোট। আর 53 অপোজিটে 4টা থাকবে, মাঝারির অপোজিটে মাঝারিটা। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, নোট ডাউন করে নে, আমি আসছি 2 মিনিটে। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, ওকে। আপাতত কারো কোথাও ডাউট আছে না, কোনো জায়গায়? বুঝতে একটু একটু না। অসুবিধা, লজ্জায় বলা যাচ্ছে না এমন কিছু? সব বুঝে গেলি? বাবা, তাহলে একটা অঙ্ক দিচ্ছি, শোনো। এটা পিডব্লিউ থেকে তোলা একটা অঙ্ক। অঙ্কটা করতে পারলে মজা পেয়ে যাবি।
চল পর দেখি ও পয়েন্টে নেট ফোর্স কত। একটা ফোর্স আছে তো এদিকে 10 নিউ। চল পর। সময় দিলাম, কর। আচ্ছা কিভাবে করবি বল, মানে এটুকু বল যে আমি এইভাবে অ্যাপ্রোচ করবো। সোহেল কি বললে, আওয়াজটা কেটে গেল। বলছি কিভাবে অ্যাপ্রোচ করবি অঙ্কটাই বল, এটুকু বল। দেখ, প্রথম প্রথম দুম করে পারবিও না, বোঝাচ্ছি দেখ। ধীরে ধীরে সুন্দরভাবে বুঝবি। এই ফোর্সটা কত? 20 নিউটন। 90 ডিগ্রি বরাবর দুটো কম্পোনেন্ট তৈরি হয়েছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস লেখা আছে, মানে এ দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি হয়ে যাবে, এর দিকের সাথে 37 ডিগ্রি আছে, মানে 20 cos 37 ডিগ্রি। বল বুঝতে পেরেছিস না পারিস? কিরে, বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে cos 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 37 এর ভ্যালু কত ছিল? 4/5। প্লট করে দাও, তাহলে 20 ইন্টু cos 37 এর ভ্যালু 4/5। 5 4 20, 4 4 16 নিউটন। তাহলে এটার একটা আমি ডায়াগ্রাম আঁকি, রাফ ডায়াগ্রাম। এদিকে হচ্ছে 16 নিউটন। এই বরাবর এই 20 নিউটনের জন্য এই বরাবর কি হয়ে যাবে, 20 সাইন 37 ডিগ্রি। সাইন 37 এর ভ্যালু আমাদের কত বেরিয়েছিল? সাইন 37 হচ্ছে 3/5। চল, তাহলে 20 4 20, 4 3 12 মিনিট। তাহলে এই বরাবর কত পেলাম? 12 মিনিট। এদিকে একটা 10 নিউটন ফোর্স আছে, এই 10 নিউটন ফোর্সটার জন্য এই বরাবর এদিকে দেখ 53 ডিগ্রি আছে। তাহলে আমি বলেছি যেদিকে থিটা থাকবে, আমরা মুখস্থ করবো না, যেদিকে থিটা থাকবে সেই বরাবর কসের ভ্যালু যাবে। তখন এই বরাবর আর একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে 10 cos 53 ডিগ্রি। cos 53 ভ্যালু আমরা কত পড়েছিলাম? 3/5। তাহলে cos 53, তাহলে 10 ইন্টু 3/5, 5 দিয়ে 10, দ্যাট মিনস এদিক বরাবর 6 নিউটন কাজ করে। তাহলে আগে ছিল 12 নিউটন, আর আরো এদিকে 6 নিউটন অ্যাড হচ্ছে। আচ্ছা, এই দিক বরাবর দেখ এদিকে 10 নিউটন আছে, এই বরাবর একটা কাজ করবে, এদিকেও তো কাজ করবে। তাহলে লিখে হবে 10 সাইন 53 ডিগ্রি। সাইন 53 এর ভ্যালু আমরা বের করে দেখেছি, সাইন 53 হয় 4/5। তো এখানে 4/5 বসিয়ে দেবো, 10 ইন্টু 4/5, দ্যাট মিনস এই বরাবর পাচ্ছি 5 দুগুণে 10, 7 দুগুণে 8। এই বরাবর 8 নিউটন, এই বরাবর 10 নিউটন, এই বরাবর 12 আর 6 18 নিউটন। মানে দেখ ভালো করে বোঝ, একটা ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে ডিরেকশন ইম্পর্টেন্ট বলেছিলাম। এই বরাবর 10 নিউটন, এই বরাবর 8 নিউটন, মানে আলটিমেটলি রেজাল্টেন্ট এটা 8 না 16 রে? কত বেরিয়েছিল এটা? 4 4 16।
এই বরাবর 16, এই বরাবর 8। তার মানে রেজাল্টেন্ট এই বরাবর 8 নিউটন কাজ করছে। মানে এদিকে 16 নিউটন ফোর্স দিয়ে দড়ি টানছে, এদিকে 8 নিউটন উল্টো দিকে টানছে, তাহলে রেজাল্টেন্ট এদিকে 8 নিউটন হবে। আর ওপরের দিকে দেখ একই দিকে দুটো ফোর্স কাজ করছে, একটা 6 নিউটন, একটা 12 নিউটন। দ্যাট মিনস 18 নিউটন এদিকে কাজ করছে। এটা হয়ে গেল ও পয়েন্টের ওভারঅল ক্যালকুলেশন। ও পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্স বার করবো মানে কি, ও পয়েন্টে এদিকে 18 নিউটন টানছে, এদিকে 8 নিউটন টানছে, তাহলে এর মাঝখানে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? এই দুটো ফোর্সের মাঝখানে রেজাল্টেন্ট ফোর্স কত হবে? দেখ দুটো দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে কিচ্ছু নেই, লাগিয়ে দাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি নিলাম? কারণ দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরি। তো এদিকে 8 নিউটন, এদিকে 18 নিউটন। তাহলে a স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 18 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 18, cos 90 এর ভ্যালু কত? 0। দ্যাট মিনস রুট ওভার 8 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। 18 স্কোয়ার 324, 18 স্কোয়ার 64, 400 হচ্ছে, মানে 20 নিউটন এদিকে ওভারঅল একটা কাজ করবে। ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? মানে 12 নিউটনটা কোথায় গেল? কোথায়? ওই যে ডায়াগ্রামটা রেখেছিল। 12 নিউটন ওটা তো এর কম্পোনেন্ট, 20 নিউটনের কম্পোনেন্ট। এই বরাবর 20 সাইন 37 ডিগ্রি আসবে না? সাইন 37 এর ভ্যালু 3/5, 5 4 20, 4 3 12। আচ্ছা, মানে এ এর দুটো কম্পোনেন্ট হবে, একটা এই বরাবর একটা এই বরাবর, আবার এই ফোর্সেরও দুটো কম্পোনেন্ট হবে। এই দুটো কম্পোনেন্ট এক ফ্যাট করে আমরা এদিকে পেলাম ওভারঅল 18 নিউটন, আর এই বরাবর পেলাম ক্যালকুলেট করে 8 নিউটন। বল বোঝা গেছে নাকি যায়নি? প্রত্যেকের বোঝা গেছে? হ্যাঁ, দাঁড়া লিখিনি। লিখে নে, হ্যাঁ আপাতত এতটাই হজম কর, তারপর আবার নেক্সট ক্লাসে করাবো। এমনিতেই সব তোদের পরীক্ষা টরীক্ষা চলছে, তার মাঝখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার হলো আজকে। সব কিন্তু নোট ডাউন করতে করতে চলবে। আচ্ছা সৌমিতা কি ক্লাসে আছে? নেই, ঠিক আছে। হয়ে গেলে বলবি। এই ক্লাসের রেকর্ডিংটা স্টপ করলাম।